ভোটাররা গণভোটের বিষয়বস্তু অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার ইসি, মত বিশ্লেষকদের। সুপারিশ যাচাইয়ের তাগিদ, দিনক্ষণ নিয়ে একমত না হলে নতুন সংকটের শঙ্কা। নভেম্বরের শুরুতেই প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। সনদ নিবন্ধন প্রতীক নিয়েই ভাবছে এনসিপি। থমকে আছে বজ্র থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন। ঢাকায় অচল কোটি টাকার প্রকল্প, শিগগিরই কাজ শুরুর আশা। সঠিক ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। গাজীপুরের অলি গলিতে ঝুটের গুদাম, আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালা বদলের পরও বদলায়নি পরিস্থিতি। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর একের পর এক হামলা। চুক্তি কার্যকরের পর 2 শতাধিক ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়। জুলাই সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকতে পারে এতে। এর ওপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐকমত্য কমিশন। তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে এবং ভোট দেওয়ার পদ্ধতি সহজ না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং নির্বাচন কমিশন। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের উচিত কমিশনের সুপারিশগুলোকে সংবিধান বিশেষজ্ঞ এবং দলগুলোর সঙ্গে শেষবারের মতো আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3 বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের 3 বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো 48টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই 48টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া, ওটাও ব্যালটে থাকবে। এবং জনগণ ওই আরেকটার পরিপূরক, তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়। এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, ইনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐকমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতেই একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জোটে ভেড়াতে তৎপর দলটি। অন্যদিকে 300 আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনে টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও।
অন্যদিকে ৩০০ আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজ কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা এই বিষয়গুলো এখনও সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে 7 দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই, সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন 300 আসনেই ঘোষণা করে দিয়েছি, তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিকসহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলনে যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, কিন্তু সেই বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ ও জৈব সার তৈরির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন কাগজে কলমেই সীমাবদ্ধ। অচল পড়ে আছে কোটি টাকার প্রকল্প। সিটি কর্পোরেশন বলছে, অচিরেই বাস্তবায়ন হবে বর্জ্যকে সম্পদে রূপান্তরের কাজ। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে বাস্তবে রূপ দেওয়ায় জোর বিশেষজ্ঞের। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। সংশ্লিষ্টরা বলছে 2024 সালের 5 আগস্ট থেকেই বন্ধ রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কাজ। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1 মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন সিএনজি স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। কয়লার সাবস্টিটিউট হিসাবে আপনার এই বর্জ্য থেকে ছোট ছোট পিস কোলের মতো বের হবে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে
আমাদেরকে একটা আশার আলো দেখাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েস্ট টু এনার্জি, বায়োগ্যাস, কম্পোস্ট বা যদি আমি RDF করতে পারি তাহলে এখান থেকে আমি মিথেন এমিশনটা কমাতে পারবো। আমাদের যে সলিড বেস রুলসটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন প্রপারলি তাহলে 75% অফ দ্য প্রবলেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনার এমনি সলভ হয়ে যাবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের অলিগলিতে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠছে জুটের গুদাম। আবাসিক এলাকায় এসব গুদাম ও দায়সারা লাইসেন্স প্রক্রিয়ার কারণে এই শিল্পাঞ্চল পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। অথচ প্রত্যাশা ছিল রাজনৈতিক পালাবদলের সঙ্গে হয়তো শেষ হবে দীর্ঘদিনের এই অনিয়ম। এমন বাস্তবতায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। জুনায়েদ রুবেলের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। আগুনে পুড়ছে একের পর এক গুদাম। ঝুটেরই আগুনের সামনে যেন অসহায় দমকল বাহিনীও। লেলিহান শিখায় ঝুটের গুদামের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট আর স্কুল। আগুনের সূত্রপাত কিভাবে কিংবা কেনই বা ভয়াবহ হলো এই আগুন, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সব ক্ষত ভুলে ধ্বংসস্তূপে চলছে আরও বড় আকারের গুদাম তৈরির কাজ। সাধারণত শুকনো মৌসুম অর্থাৎ শীতকালকে বলা হয় আগুনের ঝুঁকির মৌসুম। তবে গাজীপুরের চিত্র ভিন্ন। প্রায় প্রতিদিনই এখানকার কোনো না কোনো ঝুট গুদামে আগুন লেগেই থাকে। নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে ওঠা কারখানা আর ফায়ার সেফটি না মানাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। তার উপর আবাসিক এলাকায় গুদাম নির্মাণ করায় আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েক গুণ। আগুন লাগলে তো মানুষের ব্যাপক, এটার কোনো দিক বিদিক কোনো থাকে না। শুধু ঝুট না, সাথে পলিথিন সহ নানা ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্রগুলো গোডাউনের মধ্যে থাকে। ফাঁকা জায়গায় এই গোডাউনগুলো করানো উচিত, নির্দিষ্ট একটা এরিয়া থাকা উচিত। শুধু আবাসিক এলাকায় নয়, ঝুট মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও। দায়সারা লাইসেন্স প্রক্রিয়া আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এমন বাস্তবতায় সব দফতরকে সমন্বয়ের পরামর্শ ফায়ার সার্ভিসের। ঝুট গোডাউনে সাধারণত মালিক যারা আছে তারা লাইসেন্স নিতে চায় না। যারা এই লাইসেন্স নিচ্ছে না বা অগ্নি নিরাপত্তা ফলো করছে না, তার জন্য আমরা পাশাপাশি আইনের প্রয়োগ করছি। রাজনৈতিক পালাবদলের সঙ্গে এই অনিয়মের শেষ হওয়ার প্রত্যাশা ছিল গাজীপুরবাসীর। তবে বাস্তবতা, অবৈধ এসব গুদাম দিন দিন বেড়েই চলছে। ফায়ার ব্রিগেড শর্ত সাপেক্ষে কিছু গোডাউনকে লাইসেন্স দিচ্ছে, কিন্তু সেই শর্তগুলো পূরণ হচ্ছে কিনা সেদিকে নেই তদারকি বা মনিটরিং। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পুরো গাজীপুর জুড়ে ঠিক কতগুলো ঝুটের গুদাম রয়েছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। শিল্পাঞ্চল হওয়ায় এ এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি সেখানকার উচ্ছিষ্ট পণ্যের গুদামও আতঙ্ক বাড়াচ্ছে জনমনে। তাই তো নগরবাসীর প্রশ্ন, কবে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 19তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, অনুদানভুক্ত অনুদানবিহীন স্বতন্ত্র সকল ইবতেদায়ী মাদ্রাসার জাতীয় দেওয়া হয়েছিল 28 জানুয়ারি 2025 তারিখে। সেই জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আজ 19তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এর আগে গতকাল এবং বুধবার তারা যখন সচিবালয় অভিমুখে ভুখা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল, সেখানে হতাহতের ঘটনাও ঘটেছিল। এরপর গতকাল তাদের পক্ষ থেকে এই কর্মসূচি দেওয়া হয় যে আজ থেকে বা বৃহস্পতিবার থেকেই তারা তাদের যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসায় ভর্তি, বোর্ড পরীক্ষা, রেজিস্ট্রেশন সহ সকল একাডেমিক কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। আজ তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে জানালেন যে তারা মনে করছেন যে তাদের দীর্ঘদিনের, অনেকেই প্রায় 40 বছর 41 বছর ধরে কাজ করছেন এই মাদ্রাসাগুলোতে। তাদের দাবি যে তারা দীর্ঘদিন ধরে এই জাতীয়করণের প্রত্যাশা করে আসলেও অনেকদিন পর
পর সে 28 জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও অনেক সময় পেরিয়ে গিয়েছে, তবুও জাতীয়করণের যে বাস্তবায়ন সেটি হচ্ছে না। সেজন্য তারা এখানে 18 দিন ধরে অবস্থান করছিলেন এবং তাদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষের ঘটনাটি, তারপর কিন্তু তাদের আন্দোলন আরও বেগবান হয়েছে। আমরা দেখছিলাম সকালবেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষকরা এখানে আসছিলেন। সকালে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটিকে জোরালো করার জন্য তারা এখানে আমাদের সঙ্গে কথা বলছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এর আগেও কয়েকজন শিক্ষক আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা মনে করছেন যে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রতিহিংসা সহ মাদ্রাসার শিক্ষকদেরকে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার একটা অপচেষ্টার অংশ হিসেবেই এই জাতীয়করণটি বাস্তবায়ন হচ্ছে না বলে তারা মনে করছেন। একই সঙ্গে এখানে শিক্ষকরা দাবি করছেন যে বুধবার তাদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে শিক্ষকরা এখান থেকে বলছেন যদি তাদের দাবি আদায় তাদের না হয়, জাতীয়করণের যে ঘোষণাটি সেই ঘোষণাটি যদি বাস্তবায়ন না হয় তবে তারা তাদের আন্দোলনকে আরও বেগবান করবেন এবং রোববার তারা কিন্তু লং মার্চ টু যমুনা এই ঘোষণা করেছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু রোববার কর্মসূচিটি রয়েছে। তো প্রেস ক্লাবের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। সাভারের আশুলিয়ায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে গাজীর চট এলাকায় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় এলাকাবাসীর দেওয়া তথ্যে সন্ত্রাসীদের আস্তানায় আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন, বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি, দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়। আটক করা হয় 4 জনকে। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদী বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা, দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এতে জমির মালিকরা পড়ছেন চরম ক্ষতির মুখে। এরই মধ্যে জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ এবং মানববন্ধন করেছেন স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আশিকুর রহমানের পেয়ালের পাঠানো তথ্য ও মাহমুদ হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প পাশ হয় জাতীয় অর্থনৈতিক পরিষদে, যার মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে পড়েছে 52 কিলোমিটার এলাকা। যানজট কমাতে জেলার প্রবেশমুখ শিমুলতলা থেকে বাগহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। এলাকাবাসীর অভিযোগ, জমি, বাড়ি, দোকান ও শিল্প প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করা হলেও মিলছে না ন্যায্য মূল্য। বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে ফসলি জমি। এতে জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়বে। ন্যায্য মূল্যের দাবিতে বেশ কয়েকবার জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। টাক্সার পুরানো আমার আব্বার আমল থেকে, এখন যদি এটা যদি বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না। ন্যায্য দাম আমরা পাইতেছি না, 3 গুণ দফরের বিষয়। সরকার যদি তাদেরকে ন্যায্য মূল্য দেয় এবং বাণিজ্যিক রেট দেয় তাহলে তারা অন্য জায়গায় গিয়া শিপমেন্ট হয়ে তারা বাড়ি করতে পারবে। আমাদের 6 লাইন সমস্যা নাই, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। জোর দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। তবে তদন্ত করে সবার ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের। কাউকে বঞ্চিত করা হচ্ছে না। সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সম্পন্ন করি। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। ছুটির দিনের বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ দামের অন্যান্য দিনের তুলনায় আজ বাজারে ক্রেতা সমাগম বেশ কিছুটা বেশি। আর সেই সঙ্গে কিন্তু যদি বলি সবজির দামও কিন্তু কিছুটা নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির বাজারে। এখানে কিন্তু বেশিরভাগ সবজি কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। আর কিছু সবজির দাম কিন্তু 5 থেকে 10 টাকা বেড়েছে, আবার কিছু সবজির দাম কিন্তু কমেছে।
কিন্তু বেশিরভাগ সবজির দামই কিন্তু আগের সপ্তাহের দামেই কিন্তু স্থিতিশীল রয়েছে। আমি যদি একটু মূল্য তালিকাটা যদি বলি, বেগুন কিন্তু এখন বিক্রি হচ্ছে, যেটি মানভেদে বেগুন চিকন যে বেগুনটা সেটি বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা কেজিতে। গোল বেগুন সেটি কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকায়, এটি আগের সপ্তাহে ছিল কিন্তু 100 টাকা। শশা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, আগের সপ্তাহে শশা ছিল 60 টাকা। পটল আগের সপ্তাহের মতনই এই সপ্তাহে পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকায়। সিম বিক্রি হচ্ছে 60 টাকায়, সিমের দাম কিন্তু প্রায় 40 টাকা কমেছে। গেল সপ্তাহে কিন্তু সিম বিক্রি হয়েছে 100 টাকা কেজিতে। করলা বিক্রি হচ্ছে 60 টাকায়, কাঁকরোল 100 টাকায়, ফুলকপি বাঁধাকপি 50 টাকা, যেটি আগের সপ্তাহে ছিল কিন্তু 40 টাকা। বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে গেল সপ্তাহ জুড়ে কিন্তু শীতকালীন সবজির দাম কিছুটা কম ছিল। ফুলকপি বাঁধাকপি 30-40 টাকায় প্রতি পিস বিক্রি হয়েছে, কিন্তু এই শুক্রবারে আজকে কিন্তু শীতকালীন সবজির দাম কিছুটা বেড়েছে। এর পেছনের কারণ সম্পর্কে তারা কিন্তু তেমন কোনো যৌক্তিকতা আমাদের দেখাতে পারেননি। আর এছাড়া মাছের বাজার কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিছুটা কম স্থিতিশীল রয়েছে। বাজারে কিন্তু ইলিশ আসতে শুরু করেছে, এজন্য কিন্তু ইলিশের সরবরাহ ভালো বলে বিক্রেতাদের দাবি। কিন্তু ইলিশের দাম কিন্তু আগের দামে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে, যেটি ইলিশ মাছ ধরা বন্ধের আগে যে দামে বিক্রি হচ্ছিল, এখন নতুন করে বাজারে ইলিশ আসার পরেও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের এক পিস ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 2400 টাকায়। 900 গ্রামের এক পিস ইলিশ কিনতে হলে ক্রেতাকে কিন্তু গুনতে হবে 2050 টাকা। আর 1.5 কেজি ওজনের 1 কেজি ইলিশ যদি ক্রেতাকে কিনতে হয় তবে তাকে গুনতে হবে 4200 টাকা। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়ে সহকর্মী অন্তরা সেন সেখানকার বাজার পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। মানিকগঞ্জে সারের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশিতে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। সার না পেয়ে অনেক কৃষকই ফিরছেন খালি হাতে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ায় রবি শস্য আবাদে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা। রোপণ করা হচ্ছে মুড়ি কাঁটা পেঁয়াজ, রসুন, সরিষা, আলু সহ নানা বীজ। এতে বেড়েছে সারের চাহিদা। তবে কৃষকদের অভিযোগ, সার সংকট দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন ডিলাররা। 1350 টাকার সার বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। সার না পেয়ে অনেক কৃষককে ফিরতে হচ্ছে খালি হাতে, আবার অতিরিক্ত দাম দিলে মিলছে সার। সারের সংকটে কোনো ফসলই আমরা বীজ রোপণ করতে পারতেছি না। টাকা দিয়ে কিনে নিতেছে, তাও মনে করেন যে গোপনে চুরি করার মতো অবস্থা। ডিলাররা তাল বাহানা করে যে সার নাই, উডা নাই। 1400 টাকা সার এখন 1900, 2000 এরকম করে নিতেছে। অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে সার সংকটের কথা বলছেন ডিলাররা। টিএসপি সারটা সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না। আমি 1350 দামের সার ওই টিএসপি সার দিয়েছি এবং আমার কাছে প্রকৃত মেমো আছে। সারের কোনো সংকট নেই জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো আমাদের ডিলার কৃত্রিমভাবে কোনো মজুত করে রাখে বা সংকট তৈরি করার চেষ্টা করে, যদি আমরা এটা প্রমাণ পাই, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিসির তথ্য মতে জেলায় চলতি মাসে 9460 টন সারের মজুত রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনটি। সংস্কার করা না হলে 750 বছরের প্রাচীন এই নিদর্শনটি অচিরেই বিলুপ্ত হওয়ার আশঙ্কা এলাকাবাসী ও সংস্কৃতিপ্রেমীদের। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সুপারিশ করার আশ্বাস জেলা প্রশাসকের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের 16পাড়া গ্রামে দরগা বাড়ি কবরস্থান সংলগ্ন একতলা ভবনটি দাঁড়িয়ে আছে 750 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে। শ্যাওলা জমে দেয়ালের রং নষ্ট হয়ে ধূসর বর্ণে পরিণত হয়েছে। ধ্বংস হয়েছে সামনের অলংকৃত তোরণ, দরজা জানালা কিছুই নেই। ভেতরে ছাদের পুরো অংশের পলেস্তারা খসে পড়েছে। পেছনের দেয়ালের মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত ধরেছে ফাটল। চারপাশের দেয়ালে ছোট বড় গাছ জন্মে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে ঐতিহাসিক নিদর্শনটি।
পুরাকীর্তিটির মাটির নিচের একটি কক্ষে সুফি সাধকগণ নিয়মিত আধ্যাত্মিক গান সাধনা করতেন। সরু সিঁড়ি বেয়ে মাটির নিচে প্রবেশ করলে দেখা যায় অন্ধকার কক্ষটি পানিতে নিমজ্জিত। অতীতের জৌলুস হারানো জরাজীর্ণ ভবনটি এখন স্থানীয়দের কাছে আন্ধার কুঠুরি নামে পরিচিত। সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আন্দারকোটাটা মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত এবং একটা দর্শনীয় স্থান। উপমহাদেশের ভিতরে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় ছিল এখানে, হাজার হাজার স্টুডেন্ট আসতো। বাৎসরিক একটা উরুস হয়, উরুসে ইন্ডিয়ার বিহার থেকে অনেক প্রচুর লোক আসে। সরকারের সাহায্যের সহযোগিতা যেভাবে হোক এটা আরো উন্নত হোক, আরো এটা পর্যটক হিসাবে এই এলাকাটা আরো সৌন্দর্য হোক। প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিভিন্ন দেশের বিখ্যাত লেখকদের বিভিন্ন ভাষার হাজারো কিতাব ও পুস্তক সংরক্ষণ ছিল এই গ্রন্থাগারে। তবে কালের বিবর্তনে বিশ্ববিদ্যালয়টির অস্তিত্ব বিলুপ্তির পর গ্রন্থাগারটিও ধ্বংসের পথে। সংস্কার করা না হলে ঐতিহাসিক প্রাচীন নিদর্শনটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা সংস্কৃতি প্রেমীদের। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সুপারিশ করার আশ্বাস জেলা প্রশাসকের। যত দ্রুত সম্ভব এটিকে সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক এবং প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের অধীনে নেওয়া হোক। পর্যটন এবং সংশ্লিষ্ট আর্কিওলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে কিভাবে এটা সংরক্ষণ করা যায় আমরা সেই ব্যবস্থা করব। গ্রন্থাগারটির প্রতিষ্ঠাতা শেখ সরফ উদ্দিন আবু তাওয়ামার মৃত্যুবার্ষিকীর স্মরণে প্রতি বছর মাঘ মাসের 12 তারিখ ভবনটির পাশে তার সমাধিস্থল ঘিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। 1,25,000 থেকে কমিয়ে 7,500 শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, যেখানে বলা হয়েছে আগামী 2026-27 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা 7,500 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যাদের বেশিরভাগই হবেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত শ্বেতাঙ্গ। এটি বাইডেন প্রশাসনের সময় নির্ধারিত 1,25,000-এর তুলনায় প্রায় 94% কম। মানবিক উদ্বেগ ও জাতীয় স্বার্থেই মূলত শরণার্থী প্রবেশের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। The presidency of China is coming tomorrow here, and we're going to be, I hope. কয়েক মাসের মাথায় পর্তুগালে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারালেন আরও এক প্রবাসী বাংলাদেশি। এতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি প্রবাসীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
28 অক্টোবর রাতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শামীম হোসেনের সাইকেলটি নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী। পিছু নিলে এলোপাথারি ছুরিকাঘাত করা হয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম হোসেন। পর্তুগালের লিসবনের অদূরে সমুদ্র তীরের শহর কোস্টা কাপারিকায় 5 বছর ধরে বসবাস শামীমের। কাজ করতেন একটি রেস্টুরেন্টে, পাশাপাশি করতেন ফুড ডেলিভারিও। হত্যাকাণ্ডের পরদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন কোস্টা কাপারিকার বাংলাদেশি ব্যবসায়ীরা। সহানুভূতি জানিয়েছেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তাদের। ওনার হত্যাকাণ্ডের পর যে সরকারের প্রশাসনের যে গাফিলতিটা ছিল আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। 14-15 ঘন্টা লাশটা পড়েছিল। এটা কেন হলো, এটা একটা যে কারণেই হোক, এটার আমরা স্বচ্ছতা চাচ্ছি। 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আবার সেম ঘটনাই ঘটছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় 30 অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আমরা চাইতেছি আমাদের দূতাবাস পর্তুগালের গভর্নমেন্টের সাথে কথা বলে এটার জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো ভবিষ্যতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। এর আগে জুনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন আরও এক বাংলাদেশি। কোস্টা কাপারিকা এলাকায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন। সুভিনির দোকানের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অভিবাসীদের টার্গেট করে পুরো পর্তুগালেই নেতিবাচক প্রচার অব্যাহত রেখেছে কট্টর ডানপন্থীরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় পর্তুগালের অভিবাসীরা সবচেয়ে কঠিন সময় পার করছে। বিভিন্ন স্থানে অভিবাসীদের উপর ঘটছে হামলার ঘটনা। এছাড়া ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের নানা পদক্ষেপেও কোণঠাসা তারা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন পর্তুগিজরা অভিবাসীদের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে তাদেরকে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে এসে ঠিকই অনুশীলন করেছে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরিয়েছেন ড্যারেন সামির শিষ্যরা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকেই নিতে চায়। সাগরিকায় সন্ধ্যা 6টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রাম থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। একই হয়তো বলে নিবেদন। ক্যারিবিয়ানরা লম্বা সময় টি-20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে। ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান, জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন। ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই। তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ। স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। শরীফুল ইমন খেলবেন এ ম্যাচে। একাদশে ফেরানো হতে পারে নুরুল হাসান সোহানকেও। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটাররা গণভোটের বিষয়বস্তু অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকারি মত বিশ্লেষকদের। সুপারিশ যাচাইয়ের তাগিদ। দিনক্ষণ নিয়ে একমত না হলে নতুন সংকটের শঙ্কা। নভেম্বরের শুরুতেই প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। সনদ নিবন্ধন প্রতীক নিয়েই ভাবছে এনসিপি।
এবং থমকে আছে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন। ঢাকায় অচল কোটি টাকার প্রকল্প, শিগগিরই কাজ শুরুর আশা। সঠিক ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইমন। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।